বাংলাদেশের মহান জাতীয় সংসদ। স্পিকারের ডান দিকে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো সংসদ পিনপতন নীরব। প্রধানমন্ত্রীর কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। তিনি এমন এক ঘোষণা দিলেন যা গত কয়েক দশকের মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সবচেয়ে বড় এবং যুগান্তকারী পরিবর্তনের সূচনা করল। আগামী 10 বছরে দেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে ঢেলে সাজানো হবে। আর এই আধুনিকায়নের জন্য দুটি স্কিমে শুধুমাত্র সেনাবাহিনীর জন্যই বরাদ্দ করা হয়েছে $7 বিলিয়ন বা আনুমানিক ৮৬,০০০ কোটি টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এই বিশাল অঙ্কের বরাদ্দ শুধুমাত্র বাংলাদেশ আর্মির জন্য। নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য রয়েছে সুস্পষ্ট আলাদা প্ল্যান এবং আলাদা মেগা বাজেট। মডার্ন কমব্যাট বা আধুনিক যুদ্ধে কোনো বাহিনী এককভাবে লড়াই করে না, তাই আর্মির এই $7 বিলিয়ন প্রজেক্টের একটি বড় অংশ 3 বাহিনীর নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার বা যৌথ যুদ্ধ সক্ষমতার পেছনে ব্যয় হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই $7 বিলিয়ন একটি পয়সাও কোনো সেনা সদস্যের বেতন ভাতা বা নন কমব্যাটেন্ট খাতে ব্যয় করা হবে না। এই পুরো অর্থটাই ব্যয় হবে শুধু এবং শুধুই পিওর হার্ডওয়্যার, অর্থাৎ অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয় এবং সামরিক শিল্প স্থাপনে। বর্তমান বিশ্বের আধুনিক যুদ্ধের খরচ বিবেচনা করলে $7 বিলিয়ন হয়তো খুব বিশাল অঙ্ক মনে নাও হতে পারে, কিন্তু সামরিক কৌশলবিদরা বলছেন বাংলাদেশের মতো একটি কম্প্যাক্ট ভূখণ্ডের জন্য এই $7 বিলিয়ন নিখুঁত বিনিয়োগ আসলে $70 বিলিয়ন ইম্প্যাক্ট বা শক্তি তৈরি করবে। আর এই হিসাবটা বুঝেই দিল্লির পলিসি মেকারদের ঘুম হারাম হয়ে গেছে। ভারত এখন 4টি ভিন্ন দিক থেকে বাংলাদেশকে ঘিরে ফেলার যে প্ল্যান করছিল, এই একটি ঘোষণাতেই তাদের সেই প্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সরকারের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশ সেনাবাহিনীকে একটি অত্যাধুনিক হাইটেক ফায়ারিং ফোর্সে পরিণত করা। এর জন্য ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে বেশ কিছু সমরাস্ত্র ক্রয়ের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কি কি যুক্ত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্সেনালে? মেইন ব্যাটল ট্যাঙ্ক ও এপিসি 4 জেনারেশনের চেয়ে উন্নত প্রযুক্তির মেইন ব্যাটল ট্যাঙ্ক এবং আর্মড পার্সোনেল ক্যারিয়ার যুক্ত হচ্ছে। GMLRS দূরপাল্লায় নিখুঁত আঘাত হানতে সক্ষম লং রেঞ্জ গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। এটি এমন এক অস্ত্র যা সীমান্ত থেকে বহু দূরে বসে শত্রুর ঘাঁটিতে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে বারুদের বৃষ্টি ছড়াতে পারে। ATGM সর্বাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন, যা শত্রুর যে কোনো ভারী সাজোয়া যানকে নিমিষে গলিত লোহায় পরিণত করবে। তবে সবচেয়ে বড় পরিবর্তনটি আসছে আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেমে। দেশের আকাশ সীমাকে যে কোনো ক্রুজ মিসাইল বা ড্রোন হামলা থেকে সুরক্ষিত রাখতে অত্যাধুনিক শর্ট ও মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কেনা হচ্ছে। আধুনিক যুদ্ধের মূল চালিকা শক্তি হল ড্রোন, তাই ট্যাকটিক্যাল এবং সুইসাইড ড্রোনের মতো ওয়ান ওয়ে আনম্যান্ড এরিয়াল ভেহিকল যুক্ত করা হচ্ছে সেনাবাহিনীতে। এর ফলে দুর্গম পার্বত্য সীমান্ত এবং কৌশলগত অবস্থানগুলোতে নজরদারি ও আক্রমণ সক্ষমতা বহুগুণ বাড়বে। এই $7 বিলিয়ন প্রজেক্টের সবচেয়ে রোমাঞ্চকর দিকটি হল এর ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সরঞ্জাম। ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ এমন কিছু ডিফেন্স ওয়েপন কিনছে যা দিয়ে সরাসরি শত্রুর হার্ট লাইনে বা মূল ভূখণ্ডের অনেক ভেতরে নজরদারি করা যায়। অত্যাধুনিক ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স অ্যান্ড রিকনসায়েন্স ইকুইপমেন্ট কেনা হচ্ছে। এই রাডার এবং সেন্সরগুলো দিয়ে সীমান্ত রেখা থেকে শত্রুর অন্তত 200 কিলোমিটার ভেতরে নজর রাখা সম্ভব হবে। অর্থাৎ শিলিগুড়ি করিডোর বা 7 সিস্টার্সের ওপাশে ভারতীয় সেনাবাহিনী কখন কি সমরাস্ত্র আনছে, কতগুলো সেনা মোতায়েন করছে, তার রিয়েল টাইম ইন্টেলিজেন্স ডেটা চলে আসবে ঢাকার কন্ট্রোল রুমে। পাশাপাশি শত্রুর ড্রোন ঘায়েল করার জন্য কাউন্টার ইউএভি সিস্টেম, এনিমি আর্টিলারি লোকেশন শনাক্ত করার জন্য ওয়েপেন লোকেটিং রাডার এবং ল্যান্ড বেসড ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও জ্যামিং সিস্টেম কেনা হচ্ছে। শত্রুর যোগাযোগ ব্যবস্থাকে অন্ধ করে দেওয়ার জন্য এর চেয়ে মোক্ষম অস্ত্র আর হয় না। অস্ত্র কেনা তো একটা দিক, কিন্তু আসল যুদ্ধ জয় হয় নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে বড় গুড নিউজটি হল নিজস্ব সামরিক শিল্প বা ডিফেন্স ইন্ডাস্ট্রি স্থাপন। বগুড়া এবং চট্টগ্রামে গড়ে তোলা হচ্ছে বিশাল আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। সেখানে তৈরি হবে ট্যাকটিক্যাল কমব্যাট ইউএভি এবং লয়টারিং মিউনিশন। এর পাশাপাশি দেশে উৎপাদিত হবে 105 এবং 155 mm আর্টিলারি শেল, MLRS এর রকেট, সব ধরনের রাইফেলের বুলেট, অ্যাসল্ট রাইফেল, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, বুলেট প্রুফ ভেস্ট এবং হেলমেট, সাজোয়া যুদ্ধযান বা APC অ্যাসেম্বলি করার মতো মেগা ফ্যাক্টরিও স্থাপিত হতে যাচ্ছে। যুদ্ধকালীন সময়ে যেন অন্য কোনো দেশের মুখাপেক্ষী হতে না হয়, সেজন্যই এই স্বনির্ভরতার মহাসড়ক তৈরি করা হচ্ছে। শুধু স্থল বাহিনী নয়, আকাশ এবং সমুদ্রের জন্যও আসছে আলাদা এবং অবিশ্বাস্য সব প্রোগ্রাম। বাংলাদেশ বিমান বাহিনীকে একটি পাওয়ারফুল টেকনোলজিক্যাল ফোর্সে পরিণত করতে 4+ জেনারেশন মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কেনা প্রায় চূড়ান্ত।
ইতালি, চীন ও পাকিস্তান থেকে এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো কেনা হচ্ছে। এসব বিমানে থাকবে লং রেঞ্জ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, অর্থাৎ পাইলট নিজের চোখে দেখার আগেই রাডারের সাহায্যে বহু দূর থেকে শত্রুর বিমানকে টার্গেট করে ধ্বংস করতে পারবেন। এর সাথে যুক্ত হচ্ছে ভেরি লং রেঞ্জ গ্রাউন্ড বেসড আর্লি ওয়ার্নিং এয়ার ডিফেন্স রাডার। এটি এমন এক রাডার যা দিয়ে ভারত ও মিয়ানমার সীমান্তের অনেক ভেতরে উড্ডয়ন করা সামরিক বিমান, ড্রোন এবং মিসাইল শনাক্ত করা যাবে। এমনকি নেপাল ও ভুটানের আকাশেও আমরা নজর রাখতে পারব। এই সমস্ত ইকুইপমেন্টকে ইন্টিগ্রেট করে তৈরি করা হচ্ছে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম, যা 3 বাহিনীর নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। বাংলাদেশের 2,07,000 বর্গ কিলোমিটারের বিশাল জলসীমা আমাদের অন্যতম প্রধান জাতীয় সম্পদ। এই বিশাল মেরিটাইম বাউন্ডারি সুরক্ষিত রাখতে নৌবাহিনীর জন্য অন্তত 8 থেকে 10টি এয়ার ডিফেন্স ফ্রিগেট, 16 থেকে 20টি মাল্টিরোল করভেট, 35 থেকে 40টি লার্জ অ্যান্টি সাবমেরিন পেট্রোল ক্রাফট এবং 6 থেকে 8টি সাবমেরিন অত্যাবশ্যক। প্রধানমন্ত্রী নৌবাহিনীর এই বিশাল ঘাটতি মেটাতে অত্যাধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর পেট্রোল ভেসেল, সাবমেরিন এবং মেরিটাইম পেট্রোল ইউএভি ক্রয়ের ঘোষণা দিয়েছে। প্রাথমিকভাবে $2 থেকে $2.5 বিলিয়ন ব্যয়ে ফাস্ট ট্র্যাক সিস্টেমে এই নেভাল প্ল্যাটফর্মগুলো কেনা হবে। আর সবচেয়ে বড় খবর হলো ফ্রিগেট, করভেট এবং ওপিভির মতো যুদ্ধজাহাজগুলো দেশে বসেই নিজস্ব শিপইয়ার্ডে নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের এই সামরিক উত্থানে ভারতের এত মাথা ব্যথা কেন? এর উত্তর লুকিয়ে আছে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স বা 7 কন্যা রাজ্য এবং মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের ভূ রাজনৈতিক সমীকরণের মধ্যে। 7 সিস্টার্সে ইতিমধ্যে অন্তত 2টি রাজ্যের স্বাধীনতা আন্দোলন আবারও চাঙ্গা হচ্ছে। কুকি, মেতেই, নাগা, নানা জাতিগোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহ ভারতকে এক চরম অভ্যন্তরীণ সংকটে ফেলে দিয়েছে। অন্যদিকে মিয়ানমারের জান্তা সরকারের পতন প্রায় নিশ্চিত, সেখানে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। এমন একটি টালমাটাল অবস্থায় বাংলাদেশের শক্তিশালী হওয়াটা দিল্লির জন্য এক বিশাল কৌশলগত পরাজয়। বাংলাদেশ যদি সামরিকভাবে শক্তিশালী হয়, তবে ভারত কোনোভাবেই জোর করে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে পারবে না। 7 সিস্টার্সকে বাঁচাতে হলে, সেখানে লজিস্টিক্স এবং সৈন্য পাঠাতে হলে ভারতের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে একটি নির্বিঘ্ন করিডোর অত্যন্ত জরুরি। কিন্তু একটি শক্তিশালী বাংলাদেশ কখনোই ভারতকে সেই করিডোর দেবে না। আর করিডোর না পেলে ভারতের পক্ষে 7 সিস্টার্স বাঁচানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। মজার বিষয় হলো, 7 সিস্টার্সের বিষয়ে বাংলাদেশের সরাসরি কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। সেখানকার স্বাধীনতাকামীরা মিয়ানমার হয়ে আরামসে অস্ত্র ও সরঞ্জাম ঢোকাবে, কিন্তু ভারত চাইবে বাংলাদেশের মাটি ব্যবহার করতে। আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশের 71,000 বাহিনীর এই লৌহ বর্ম হয়ে দাঁড়াবে এক দুর্ভেদ্য প্রাচীর। দিল্লির অখণ্ড ভারত নীতি বা প্রতিবেশীকে দুর্বল করে রাখার যে মাস্টার প্ল্যান, তাই এই $7 বিলিয়ন ধাক্কায় চুরমার হয়ে যাচ্ছে। যখন বাংলাদেশ এই বিশাল সামরিক শক্তি বিল্ড আপ করবে, তখন আন্তর্জাতিক কূটনীতিতেও এর ঢেউ লাগবে। চীন, তুরস্ক, জাপান থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে। এই $7 বিলিয়নের সামরিক শক্তি তখন ভূরাজনৈতিক মিত্রতার কারণে $70 বিলিয়ন হয়ে দেখা দেবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, বিশাল ডিজিটাল স্ক্রিনের দিকে ধীরে পায়ে এগিয়ে গেলেন। স্ক্রিনের ম্যাপে ঢাকা, চট্টগ্রাম আর বগুড়ায় লাল রঙের ছোট ছোট ব্লিঙ্কার জ্বলছে। এগুলো সেই নতুন ড্রোন ফ্যাক্টরি আর রাডার স্টেশনগুলোর লোকেশন। আমরা কি তাদের আটকাতে পারবো? পেছন থেকে একজন উচ্চপদস্থ কর্মকর্তা ভাঙা গলায় জিজ্ঞেস করলেন। নিরাপত্তা উপদেষ্টা কোনো কথা বললেন না, তিনি শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে একটি গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন, যে বাঘ একবার স্বাধীনতার স্বাদ পেয়ে যায়, তাকে আর শেকল পরিয়ে রাখা যায় না। বাংলাদেশ তার সামরিক স্বনির্ভরতার আসল রূপ চিনে গেছে। বাংকারের বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু ভারতের নীতি নির্ধারকদের কাছে এই ভোর নতুন কোনো আশার বার্তা নিয়ে আসেনি। এটি এমন এক রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধের সূচনা, যেখানে দাবার বোর্ডের বোর্ডে হঠাৎ করেই সবচেয়ে শক্তিশালী সেনাপতিতে রূপান্তরিত হয়ে গেছে। বাংলাদেশের আকাশে মেঘ জমছে, কিন্তু এই মেঘ কোনো সাধারণ ঝড় বৃষ্টির নয়। এটি হলো সেই নতুন যুদ্ধবিমান আর ড্রোনের গর্জনে তৈরি হওয়া মেঘ। যে আকাশ একসময় ছিল অরক্ষিত, আজ সেই আকাশ পাহারা দিচ্ছে একদল যান্ত্রিক বাজ পাখি। খেলা কেবল শুরু হলো। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আজ এক নতুন ভোরে দাঁড়িয়ে আছে। যে বাংলাদেশ একদিন গুটিসুটি মেরে প্রভুর পায়ের কাছে পড়ে থাকত, সেই দেশ আজ 2 এশীয় পরাশক্তির মাঝখানে দাঁড়িয়ে নিজেকে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।